অধ্যায় নিয়ে আলোচনা করব, ইতিপূর্বে আমরা পাটিগণিতের যে কয়েকটি অধ্যায় যেমন সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ এবং সমহার হ্রাসবৃদ্ধি, এই অধ্যায়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি এবং বেশ কিছু সমস্যার সমাধান আমরা করেছি এবং বাকি সমস্যাগুলি তোমাদেরকে সমাধান করতে আমি বলেছিলাম। তোমরা নিশ্চয়ই সেগুলো করে রেডি করে ফেলেছো। আজ আমরা এর পরের যে অধ্যায়টি আছে পাটিগণিতের, সেটি হলো অংশীদারি কারবার। অংশীদারি কারবার এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। তো এই অংশীদারি কারবার এই অধ্যায়টি আলোচনা করবার আগে আমাদেরকে নিশ্চিত বুঝে নিতে হবে যে অংশীদারি কারবার বিষয়টা কি। দেখো, তোমরা যারা পড়াশোনা করছো প্রত্যেকেরই জীবনে একটা লক্ষ্য আছে এবং হয়তো অনেকেই ভাবছো যে একটা ভালো চাকরি বাকরি করবে, করে জীবনে প্রতিষ্ঠিত হবে, রোজগার করবে, কিন্তু সবসময় নিজের ইচ্ছে মতো বিষয়টা কিন্তু নাও হতে পারে যে আমি যেটা চাইছি সেটা করব। তো সেই ক্ষেত্রে বিকল্প পথ যেটা খোলা থাকে সেটা হলো ব্যবসা। তো ব্যবসা করার ক্ষেত্রে এটাও একটা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার একটা পদ্ধতি। ব্যবসা করতে গেলে তোমরা জানো কিছু মূলধন লাগে, সেই মূলধন দিয়ে ব্যবসা শুরু করতে হয় এবং একটা জিনিস কিনে সেটা বিক্রি, এই কেনা বেচার মাধ্যমে ব্যবসার কাজটা চলতে থাকে। তো এই ক্ষেত্রে একটা সমস্যার বিষয় রয়েছে, যে সমস্যার বিষয়টা হলো প্রথম হলো মূলধন। এই বিষয়টি না থাকলে, মূলধন না থাকলে ব্যবসা করা বা কারবার সেটা কিন্তু চালানোটা খুব কঠিন। এখন আমরা যারা পড়াশোনার মধ্যে রয়েছি তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো সেই ক্ষেত্রে একটা ব্যবসা করতে গেলে একক চেষ্টায় বা একক মূলধন দিয়ে যদি ব্যবসাটা করা হয়, সেই ক্ষেত্রে সেই ব্যবসাটা কিন্তু বড় আকারে শুরু করাটা খুব মুশকিল। তাহলে একক যে প্রচেষ্টা বা একক মূলধনের মানে একজনের মূলধন দিয়ে যেখানে একটা ব্যবসা চালানোটা বেশ কঠিন হয়ে পড়ে, সেইখানে বিকল্প রাস্তা কি রইল? বিকল্প রাস্তা হচ্ছে আমি একা ব্যবসাটা না করে আমি আমার সাথে একাধিক অংশীদার হিসেবে নিয়ে সেই ক্ষেত্রে আমরা ব্যবসাটা করতে পারি। এই যে একজনে ব্যবসাটা না করে একাধিক জন একসাথে মিলে মূলধন দিয়ে যদি একটা ব্যবসা করা হয়, সেই যে ব্যবসাটা সেটাকেই আমরা বলছি অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। তোমরা বাস্তবিক ক্ষেত্রে এই ধরনের কাজ আমাদের চারপাশে দেখতে পাবে। যেমন এখন প্রচুর পরিমাণে হচ্ছে যেটা হলো স্বয়ম্বর গোষ্ঠীর কাজ। অনেকজন মিলে একসাথে একটা গোষ্ঠী করে সেই গোষ্ঠীর বিভিন্ন ধরনের কাজ, ওদের একটা ছোটখাটো মেশিন কিনে সবাই মিলে একসাথে কিছু একটা উৎপাদন করে, সেটা হতে পারে যে সেলাই মেশিন কেনা হলো কয়েকটা, যে সবাই মিলে সেলাইয়ের কাজ শিখে বিভিন্ন ধরনের ড্রেস, সেটা হতে পারে স্কুল ড্রেস, কোনো স্কুলের কাছ থেকে একসাথে। একা হলে কিন্তু কোনো স্কুলটাকে এই যে ড্রেস কেনা, ড্রেস যে তৈরি করার জন্য ইউনিফর্ম, স্কুল ইউনিফর্ম তৈরি করার অর্ডার কিন্তু একজন হলে তাকে নাও দিতে পারে মানে সে তো সাপ্লাই দিতে পারবে না ওই সময়ের মধ্যে, অতগুলো ড্রেস তৈরি করে সাপ্লাই দিতে পারবে না। সুতরাং একক প্রচেষ্টায় হলে এই ধরনের কাজগুলো তাদের পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। কিন্তু যদি একসাথে বেশ কয়েকজন মিলে সেই কারবারটা শুরু করে, তাহলে সেই ক্ষেত্রে সেই কোনো একটা স্কুলের ড্রেস তৈরি অর্ডার পেতে পারে এবং ড্রেস তৈরি করে তার থেকে রোজগার করতে পারে। তার মানে একজনের একক মালিকানাধীন একটা ব্যবসা নয়, একের বেশি জন
একসাথে অংশীদার হিসাবে যখন একটা ব্যবসা বা একটা কারবার করা হবে, সেই কারবারটাকেই বলা হবে অংশীদারি কারবার। নিশ্চয়ই এই অংশীদারি কারবার করতে গেলে কখনো দুজন বা তিনজন বা চারজন পরস্পর অপরিচিত লোকেদের কখনো পার্টনার হয়ে বা অংশীদার হয়ে একটা ব্যবসা করা সম্ভব নয়। অবশ্যই তাদের মধ্যে মতের একটা মিল থাকতে হবে, একই রকম ভাবনা থাকতে হবে, তবে তো একটা অংশীদারি কারবার সম্ভব। তার মানে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটা ভাই ভাই হতে পারে বা বন্ধুতে বন্ধুতে হতে পারে। বিশেষ করে বন্ধুতে একটা পার্টনারশিপ বিজনেস হওয়া সম্ভব। এরপরে বন্ধুই যদি একটা পার্টনারশিপ বিজনেস হয়, একটা কথা আছে যে বন্ধুত্বের মাঝে যদি অর্থ চলে আসে, টাকা চলে আসে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেই বন্ধুত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে একদিকে বলছি একটা পার্টনারশিপ বিজনেস বা একটা অংশীদারি কারবার, সেটা করতে গেলে বন্ধুর মধ্যে সেই পার্টনারশিপ বিজনেস সম্ভব। আবার বলছি অর্থই অনর্থের মূল, মানে বন্ধুত্ব নষ্টের জন্য অর্থ কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা। এই অর্থের কারণে বন্ধুত্ব ভেঙে যেতে পারে। তাহলে কি করব? আমরা কি বন্ধুদের মধ্যে পার্টনারশিপ বিজনেস করব না? কারণ বন্ধুই পার্টনারশিপ বিজনেসে যদি পার্টনার হতে যায়, তাহলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। অর্থ তো সেখানে থাকবেই। আমরা যেহেতু কারবার করছি, তখন অর্থ কষ্ট তো আসবেই, তাহলে তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। বন্ধুতে কারবার হবে। আবার লক্ষ্য রাখতে হবে যাতে অর্থের কারণে বন্ধুত্বটা নষ্ট না হয়ে যায় বা সেই কারবারের কোনো সমস্যা তৈরি না হয়। তার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো চুক্তিপত্র। চুক্তিপত্রটা হলো মূল জায়গা। আমরা একটা কারবার শুরু করার পূর্বে আমরা যতজন অংশীদার থাকবো তাদের মধ্যে একটা নির্দিষ্ট চুক্তি হয়ে যাবে। চুক্তিটা কি না, কিভাবে আমাদের কারবারটা চলবে। অনেকগুলো বিষয় সেখানে আছে। প্রথম বিষয় হলো মূলধন। তিনজন মিলে বা চারজন মিলে বা দুজন মিলে একটা কারবার করা হচ্ছে। সবার যে মূলধন বিনিয়োগ করা, মানে ওই ব্যবসার জন্য সমান সমান অর্থ দেওয়া সম্ভব এমনটা কিন্তু নয়। সবাই সমান বিনিয়োগ করতে পারবে না। তাহলে প্রথম যদি এমনটা যে যে যেমন টাকা বিনিয়োগ করবে, লাভ হলেও নিশ্চয়ই সেই রকম ভাবে যে বেশি টাকা বিনিয়োগ করবে তার বেশি লাভ পাওয়া উচিত, যে কম টাকা বিনিয়োগ করবে তার কম লাভ পাওয়া উচিত। এটা তো সোজা কথা। কারণ ব্যবসার কাছে শুধু বন্ধুত্বের কথা ভেবে যে না সবাই সমান নেব, এটা কিন্তু করলে হবে না। এই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ যে যেমন অর্থ বিনিয়োগ করবে, মূলধন বিনিয়োগ করবে, তাকে সেই অনুপাতে কিন্তু লভ্যাংশ দিতে হবে। তাহলে প্রথম চুক্তির ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে যে যেমন অর্থ বা মূলধন বিনিয়োগ করলো সেই অনুপাতে তাকে বাড়তি লভ্যাংশ দিতে হবে। এটা হলো যে যে যেমন চুক্তি রইল, যে 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 অনুপাতে মূলধন দেবে সেই অনুপাতে লভ্যাংশ পাবে। এরপরে দেখা গেল যে ব্যবসা করতে গিয়ে ব্যবসা যদি করতে যায় সবসময় যদি লাভ হতো তাহলে তো সবাই ব্যবসায় করবে, লোকসান হওয়ারও তো একটা সম্ভাবনা থেকে যায়। তাহলে যদি লোকসান হয় তখন তাহলে কি হবে? ঠিক লাভের ক্ষেত্রে যে চুক্তি হয়ে থাকবে, লোকসানের ক্ষেত্রেও কিন্তু সেই চুক্তি চলবে, মানে একই ধারাতে হবে। লাভ যেমন মূলধনের অনুপাতে যদি দেওয়ার কথা থেকে থাকে, লোকসান হলেও কিন্তু সেই মূলধনের অনুপাতেই নিতে হবে। যে বেশি টাকা বিনিয়োগ করেছে তাকে একটু বেশি লোকসান নিতে হবে, যে কম টাকা বিনিয়োগ করেছে সেই অনুপাতে সে কম লোকসান হবে। এটা একটা। এই যদি পদ্ধতি হয় তাহলে এতেও একটা সমস্যা থেকে যেতে পারে। কি
কি সমস্যা? না সমস্যাটা হলো যে ব্যবসাটা তো শুধু টাকা দিয়ে চলে না, ব্যবসাটা চলতে গেলে তো তাতে সময় দিতে হবে, তাতে কিছু কাজ করতে হবে। তাহলে দেখা গেল যে একজন বন্ধু হয়তো 40,000 টাকা দিয়েছে, আর একজন বন্ধু হয়তো 20,000 টাকা, 60,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু হলো। কিছু একটা যে কোনো কিছু মেশিন দিল, কিনে কিছু একটা উৎপাদন করছে, 60,000 টাকা। এরপরে যে 20,000 টাকা দিয়েছে হচ্ছে এ 40,000 দিয়েছে আর বি 20,000 দিয়েছে। বি দেখবে যে আমি ব্যবসার জন্য বাড়তি ফেরত যদি লাভ দিই, সেটাও তো কিছু লাভ নেই বাড়তি, কারণ এ তো আমার ডবল টাকা দিয়ে রেখেছে, বছরের শেষে যা লাভ হবে আমি যা পাবো আমার বন্ধু তো তার ডবল পাবো, এ তো তার ডবল পাবো। তাহলে আমার শুধু শুধু ওই দিকের নজর দিয়ে কোনো লাভ নেই, কারণ আমরা যদি দুজনে সমান সমানও থাকি তাহলেও কিন্তু আমি এর থেকে অনেক কম, অর্ধেক লভ্যাংশ পাবো। সেখান থেকে কিন্তু ব্যবসার জন্য ভাবনা চিন্তার জায়গাটা কিন্তু গন্ডগোল হয়ে যায়। তাহলে সেই জায়গাটাও কিন্তু একটা মাথায় রাখা উচিত। কি উচিত? না 60,000 মানে 40,000 আর 20,000 দুজনে দিয়ে তো ঠিক কোথায়, কিন্তু কাজের জন্যও কিন্তু একটা বিশেষ ব্যবস্থা রাখা দরকার, যে লাভের একটা অংশ যা লাভ তার একটা অংশ ঠিক আছে, যে যেমন মূলধন দিয়েছো সেই অনুপাতে তোমাদেরকে ফেরত দেওয়া হবে। একটা অংশ হয়তো অর্ধেকটা বলা হলো যে যেমন মূলধন দিয়েছো সেই অনুপাতে তোমাদেরকে এটার জন্য লাভ দেওয়া হবে। আর যে বাকিটা অর্ধেকটা রইল সেটা তোমরা কি করবে না কাজের বিষয়টা, সেটা এবার হতে পারে যে দুজন একই রকম কাজ করবে, যে সমান সমান কাজ করবে, সমান সমান, তাহলে সেই বাকি অর্ধেকটা কাজের জন্য দুজন সমান সমান ভাগ করবে। তাহলে সবটাই একে অর্ধেক পেতে হলো না, মোট লাভের অর্ধেকটা কাজের জন্য সমান সমান ভাগ হলো, বাকি অর্ধেকটা মূলধনের অনুপাতে ভাগ হলো। এর মানও হইল, এর মানটাও যে সমানটা হইল, যে কাজ করেছে তার জন্য কিন্তু একটা অংশ সেখানে কিন্তু মূলধনের মতো অনুপাত দেখা হয়নি, সমান সমান হয়েছে। আবার মূলধনের ক্ষেত্রে তুমি যেমন কম দিয়েছো, তোমাকে তার জন্য প্রত্যেকটা লভ্যাংশের জন্য কিন্তু তোমাকে কম লাভ পেতে হবে। এই বিষয়গুলো কিন্তু চুক্তিসয় মাথায় রাখতে হবে। আবার দেখো কাজ আবার সবসময় কিন্তু সবার সমান হবে। তোমরা একটা সমস্যার ক্ষেত্রেই পাবে, 3 বন্ধু মিলে একটা বাস কিনেছে, 3 বন্ধু মিলে বাস কিনেছে, যে যেমন মূলধন দিয়েছে তো দিয়েছে। এবার বাস কিনেছে, বাসের তো সবার একরকম কাজ নয়, একজন ড্রাইভার বাকি দুজন কন্ডাক্টর। তাহলে ড্রাইভার যে তার তো কাজটা বেশি রিস্ক, তার জন্য অনেক কিছু শেখার ব্যাপার আছে, দিয়ে তাকে বাসটা চালাতে হয়। তাহলে কন্ডাক্টরের বেতন আর ড্রাইভারের বেতন নিশ্চয়ই সমান নয়, ড্রাইভার কাজের জন্য একটু বেশি পাবে। সেইটাও কিন্তু মাথায় রেখে তাহলে কাজের জন্য যে ড্রাইভার তাকে এই অনুপাতে দেওয়া হবে, কাজের জন্য কন্ডাক্টরটা এই অনুপাতে দেওয়া হবে। কাজের বিষয়টাই সঙ্গে মূলধনের অনুপাতটা আছে। মূল বিষয়টা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যাই আমরা যারা একসাথে বিজনেসটা করব, আমরা একসাথে যারা বিজনেসটা করব, বছরের শুরুতে বা বিজনেস শুরুতে একদম একটা নির্দিষ্ট চুক্তিপত্র তৈরি করব। আমাদের এই চুক্তি অনুযায়ী আমাদের লাভ হোক লোকসান হোক যাই হোক সমস্তটাই এইভাবে আমরা ভাগ করব। এই যদি পরিষ্কার চুক্তিটা থেকে থাকে তাহলে সেখানে কিন্তু ভুল বোঝাবুঝির কোনো জায়গা থাকবে না, ভুল বোঝাবুঝিও হবে না, ব্যবসাটা একদম ঠিকভাবে চলবে।
এরপরে যদি কোনো জায়গাতে আমাদের কিছু বলা নেই চুক্তির কথা, সমস্যা একটা দেওয়া হলো যেখানে চুক্তিতে কোনো কিছু বলা নেই যে কি বিষয়ে তাদের চুক্তি হয়েছিল বা কিভাবে তারা লভ্যাংশ ভাগ করে, কিছু বলা নেই। যদি বলা না থাকে আমরা ধরে নেব সেই ক্ষেত্রে লাভটা মূলধনের অনুপাতে ভাগ করবে, বা লোকসান হলেও সেটা মূলধনের অনুপাতে লোকসানটার ভাগ, এটা আমরা ধরে নেব। এরপর এই যে কারবার, এটা দুই ধরনের, একটা হলো সরল অংশীদারি কারবার, আর একটা হলো মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার কি না, আমি একটা লাভ বের করছি যে তিনজন বন্ধু তারা 1 বছর ধরে একটা কারবার চালিয়েছে, দিয়ে এত টাকা লাভ হয়েছে, তারা বছরের শুরুতে মূলধন দিয়েছিল এত, তাহলে তাদের লাভটা কত করে হবে। এই যে বছরের শুরুতে টাকা দিয়েছিল, আমি বছরের শেষে গিয়ে লাভের পরিমাণটা বের করছি যে কে কত লাভ পেয়েছে। তার মানে যে সময়টার মধ্যে আমরা লাভের হিসাবটা করছি, সেই সময়ের শুরুতে সবাই টাকা দিয়েছিল, শেষ পর্যন্ত সেই টাকা খেটেছিল। কোথাও কিন্তু বছরের মাঝে যে আমার এখন খুব কাজের চাপ আছে, আমি অতটা মূলধন বিনিয়োগ করতে পারবো না, আমি মাঝে তুলে নিলাম। আর একজন বলুন না আমার একটু কম দেওয়া ছিল, আমি বছরের মাঝে গিয়ে আরো খানিকটা দিয়ে দিলাম। এই যে সারা বছরের মধ্যে বা নির্দিষ্ট সময়টার মধ্যে সব সময়ের জন্য একজন ব্যক্তি একই পরিমাণ মূলধন কিন্তু বিনিয়োগ করা হইল না, সেইটা হলো মিশ্র অংশীদারিতা। আর সরলটা হলো সব সময়ের জন্য ওই ব্যক্তি একই পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়, তখন সেটা হয় সরল। এই হলো দুটো বিষয়। এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা বিনিয়োগ করি বা অংশীদারি কারবার করি, তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা ছাড়াই দিনের দিন ওই কারবার উন্নতি করবে। এটা শুধু আমরা দশম শ্রেণীর অঙ্ক শেখার জন্য নয়, আগামী ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে বা জীবনে রোজগারের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। এরপরে আমি এই মিশ্র যে অংশীদারি কারবার, সেই জায়গাটা একটু কাজ, সেই ক্ষেত্রে কি হয়, ধরো এ আর বি দু বন্ধু, বছরের শুরুতে এ 20,000 টাকা দেয়, 20,000 টাকা বিনিয়োগ করে, বি করেছে 15,000। এরপরে 6 মাস পর এ করেছে কি 10,000 টাকা তুলে নিয়েছে, 10,000 টাকা তুলে নিয়েছে, তার মানে 10,000 টাকা রইল। তখন বি বললো যে আমার টাকা এমনিতে কম জমা হয়েছে 15,000, আমি আরো 10,000 দিয়ে দিলাম, 10,000 দিয়ে দিলাম, এটা তুলেছে, এটা জমা করেছে। তাহলে এর এখন হয়ে গেছে 6 মাস পর থেকে বিনিয়োগ করেছে, সে এ করেছে 10,000, বিনিয়োগের পরিমাণটা রয়েছে 10,000, দিয়ে রয়েছে 15,000 আর 6 মাস বছরের শুরুতে ছিল এটা এই, আর 6 মাস পর থেকে ছিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা মূলধনের অনুপাতটা কোনটা ধরে করব বা কিভাবে বা তার কি এটা ধরে হবে, তাহলে এর 10,000 বি 25,000 নাকি এটা, বিষয়টা হলো এটা হবে না এটা হবে। ওই ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে যে প্রথম 6 মাস তাদের ছিল এটা, মানে প্রথম 6 মাস এ এর বিনিয়োগের পরিমাণ ছিল 20,000, বি এর বিনিয়োগের পরিমাণ ছিল 15,000, আর শেষের 6 মাস
এ এর ছিল 10,000, বি এর ছিল 25,000। তাহলে যেমন প্রথমে 6 মাস 20,000 15,000 ছিল সেটাও মাথায় রাখতে হবে, শেষের 6 মাস 10,000 25,000 ছিল সেটাও মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে যেটা করা হয় যে এক মাস হিসেবে কার কত মূলধন, প্রথম মাসে 20,000, দ্বিতীয় মাসে 20,000, তৃতীয় মাসে 20,000, চতুর্থ মাসে 20,000, পঞ্চম মাসে 20,000, ষষ্ঠ মাসে 20,000, মানে 6 মাসে 20,000 করছিল। তাহলে এক মাস হিসেবে 6 মাসের ওর মূলধনটা হলো 6 × 20,000, আর শেষ 6 মাস ছিল 10,000। এক মাস প্রতি মাসে 10,000 করে রয়েছে, তাহলে এক মাস হিসেবে তখন মূলধনটা হয়ে যাবে এই 6 × 20,000 প্লাস 6 × 10,000 দিলে যেটা হবে 6 × 12 1,20,000 আর প্লাস 60,000, তার মানে 1,80,000 এর এক মাস হিসেবে মূলধন। আর বি এর এক মাস হিসেবে মূলধন কত না, প্রথম 6 মাস 15,000 করে 15,000 ছিল, তখন 6 × 15,000 যুক্ত শেষ 6 মাস আবার 25,000 করে দিয়েছে, তাহলে 15 × 6 = 90 আর 25 × 6 1.5 লাখ, তাহলে হয়ে যাচ্ছে 15 150 240। এক মাস হিসেবে মূলধন এ হয়ে যাবে 1,80,000, বি এর হয়ে যাবে 2,40,000। এরপর করতে পারবো যে এক মাস হিসেবে হলে এদের মূলধনের অনুপাতটা হলো 1,80,000 আর 2,40,000 এর অনুপাত, তার মানে 3:4। এইভাবে কিন্তু মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে মানে যখন একজন পার্টনারের মূলধন পুরো সময়টার জন্য একই না থেকে বদলে বদলে যাচ্ছে, তখন তাদের মূলধন আমি এক মাস হিসেবে বের করে তারপর অনুপাত বের করব। এই হলো মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে মূলধনের অনুপাত বের করবার বিষয়। আর এইটাতে কোনো সূত্র আলাদা করে মনে রাখতে হবে না, কিছু নেই, আমরা সরাসরি সমস্যা সমাধানে চলে আসব। আমরা শুরুতেই প্রথম অঙ্কটাতে চলে আসি। তোমাদের পেজ নাম্বার হলো 202, কোষে দেখি 14, কোষে দেখি 14 আমি ও আমার বন্ধু মালা যথাক্রমে 15,000 ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কি কত লভ্যাংশ পেলাম। দেখো, এই যে অংশীদারি কারবারের কথা বলা হয়েছে, দুজন অংশীদার মিলে ব্যবসাটা করছে, কে কে না, আমি আর আমার বন্ধু মালা, দুজন কিন্তু মূলধন দিয়েছে একজন, আমি দিয়েছি 15,000, আমার বন্ধু দিয়েছে 25,000। সারা বছর কারবারটা করে 16,800 টাকা লাভ হয়েছে। তাহলে কিভাবে ভাগ হবে লভ্যাংশটা, কিভাবে পাবো? আমরা বলে দিয়েছি যে যদি সমস্যার মধ্যে উল্লেখ না থাকে যে কে কত মানে কিভাবে ভাগ করবার বিষয়টা, তাহলে আমরা ধরে নেব যে সেই ক্ষেত্রে লভ্যাংশটা শুধুমাত্র মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাতটা কত? তাহলে আমার ও মালা মূলধনের অনুপাত কত না, 15,000 আমি দিয়েছি, 25,000
5 দিয়ে ভাগ করলে 3 ইনটু 5। তাহলে এই অনুপাতেই লভ্যাংশটা ভাগ হবে। তাহলে এই অনুপাতে লভ্যাংশ ভাগ করতে গেলে কি করতে হবে? আমাকে মোট লাভটাকে আমার আনুপাতিক ভাগার দিয়ে আর মালার আনুপাতিক ভাগার দিয়ে গুণ করে দেব। তো সেই আনুপাতিক ভাগার বের করার জন্য কি করতে হয় না, অনুপাতের পদ দুটির সমষ্টি সমান 3 তো 5 সমান 8। তাহলে আমার আনুপাতিক ভাগারটা কত? লভ্যাংশ পাওয়ার 3/8 আর মালার লভ্যাংশ পাওয়ার আনুপাতিক ভাগার হলো 5/8। তাহলে অতএব আমি লভ্যাংশ পাবো কত না 16,800 ইনটু 3/8 টাকা। 8 গুণে 16 8 একে 8 0 0 3 একে 3 3 গুণে 6 6300 টাকা আমি লভ্যাংশ পেলাম বা পাবো। আর মালা লভ্যাংশ পাবে 16,800 ইনটু 5/8 টাকা। 8 গুণে 16 8 একটা 0 0 5 তাহলে আমি পাবো 6,300 টাকা আর মালা পাবে 10,500 টাকা। এই হলো লভ্যাংশ ভাগ করবার পদ্ধতি। এগুলো আমরা ক্লাস 7 এ পড়েছি। আনুপাতিক ভাগার দিয়ে অনুপাত থেকে এই পরিমাণগুলো বের করবার পদ্ধতি আমরা ক্লাস 7 এ পড়েছি। তবে সেই পদ্ধতিতেই আমরা করব। একরকম ভাবে দুইয়ের দাগের অঙ্ক তোমরা পারবে। সেই ক্ষেত্রে বলেছে দেখো প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 10,000 এবং 25,000 টাকা বিনিয়োগ করেছে, কিন্তু বছরান্তে দেখা গেল 3,000 টাকা লোকসান হয়েছে। তাহলে কে কত লোকসানের পরিমাণ নেবে? আমরা বলেছি যে এটা যদি লাভ হতো তাহলে কিভাবে ভাগ হতো? এখানে যেহেতু কিছু বলে দেওয়া নেই, তার মানে এটা মূলধন অনুপাতে ভাগ হতো। আর মূলধনের লাভের ক্ষেত্রে যেভাবে ভাগ হতো লোকসানের ক্ষেত্রে সেইভাবে ভাগ হতো। তার মানে এদের মূলধনের অনুপাত বের করে লোকসানকে আনুপাতিক ভাগার দিয়ে গুণ করে দিলে আমরা এক একজনের লোকসানের পরিমাণটা পেয়ে যাব। বাড়ির কাজ করবে তোমরা। 3 এর দাগ শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করবে। তার মানে লাভ কত হলো না, কেনা দামটা বিক্রি দামটা থেকে বিয়োগ করে দিলে পেয়ে যাবো লাভের পরিমাণটা। তাহলে গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1 টাকা দিয়ে থাকলে এই কত লভ্যাংশ হবে। তার মানে এদের মূলধনগুলো সরাসরি দেওয়া নেই, বলে দেওয়া আছে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। আমরা তো ওইটা বলি অনুপাত পেয়ে যাবো। আমরা ধরে নেবো দরকার হলে যে শোভা এই মাসুদ x টাকা দিয়েছে, তাহলে শোভা তার 1.5 গুণ দিয়েছে। 3 এর নম্বর গাড়িটি বিক্রি করে লাভ হয়, এটা বের করে নিই। গাড়িটি বিক্রি করে লাভ 3 এর গাড়িটি বিক্রি করে লাভ হয় সমান 2,62,500 মাইনাস 2,50,000 টাকা বিয়োগ করে দাও 12,500 টাকা। এটি হলো লাভ। এরপরে
যখন গাড়িটা কিনেছে তখন তো একটা টাকা লেগেছে, সেই টাকার মধ্যে শোভা দিয়েছে মাসুদের 1.5 গুণ টাকা। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি মাসুদ মূলধন দেয় x টাকা। তাহলে শোভা, অতএব শোভা মূলধন দেয় x এর 1/2 টাকা সমান 3x/2 টাকা। তাহলে অতএব মাসুদ ও শোভা মূলধনের অনুপাত x is to 3x/2 সমান x টা বাদ দিয়ে দিলে 1 is to 3/2, 2 দিয়ে গুণ করে দিলে 2 is to 3। একই রকম ভাবে 12,500 টাকা মোট লাভ হয়েছে, 12,500 টাকা লাভ, সেটাই 2 is to 3 অনুপাতে আমাকে ভাগ করতে হবে। তাহলে আনুপাতিক ভাগার দিয়ে গুণ করতে হবে। তাহলে অনুপাতের পদ দুটির সমষ্টি সমান 2 যুক্ত 3 সমান 5। অতএব মাসুদ লভ্যাংশ পান সমান 12,500 ইনটু 2/3, 2/5 টাকা। তাহলে 5,000 টাকা। আর শোভা লভ্যাংশ পান 12,500 ইনটু 3/5, এই যে 5 আছে অনুপাতে কত দুটোর সমষ্টি, তাহলে 3/5 7,500। তাহলে আমরা মাসুদের পেয়ে গেলাম 5,000 টাকা, শোভার পেয়ে গেলাম 7,500 টাকা। তোমরা দেখো পরীক্ষাতে যখন উত্তর করবে, উত্তর করবার পর উত্তরটা সবসময় দিয়ে দেওয়া থাকে না, যদি বলা থাকে প্রমাণ করো, দিয়ে যদি একটা অঙ্ক দেওয়া থাকে তাহলে উত্তরটা আমরা প্রশ্নের মধ্যে পেয়ে যাই। কিন্তু এইসব ক্ষেত্রে তো আমরা উত্তরগুলো পাই না, আমাদের একটা বন্ধ থাকে যে আমি অঙ্কটা করলাম, আমি ঠিক করলাম না ভুল করলাম সেটা তো বুঝতে পারিনি। সেই ক্ষেত্রে তোমরা রাতে এই যে শেষে যে লভ্যাংশগুলো বের করে দিও, মাসুদের 5,000 আর শোভার 7,500, এই দুটো একটু যোগ করে দেখে নেবে 5,000 আর 7,500 সেটা আমাদের যে লাভটা মোট লাভটা ছিল তার সঙ্গে মিলে যাবে এই যোগ করে। তাহলে মোট লাভের সঙ্গে যদি মিলে যায় তার মানে তো আমরা অনেক কিছু কাণ্ড করে তারপর ভাগ করে দেব, তাহলে সেই মাঝের কাণ্ডগুলো সব ঠিকঠাক আছে, না হলে ওইটা যোগ করে মোট পরিমাণটা আসছে। এই জায়গাটা একটু মাথায় রেখে একটু রাফেদের যোগটা করে দেখে নেব। তো কত লাগবে, 30 সেকেন্ড লাগবে, কিন্তু তাতে কিন্তু আমরা আশ্বস্ত হয়ে যাব যে আমার যে অঙ্কটা আমি পরীক্ষার হলে করে এসেছি সেই অঙ্কটা আমি ঠিক করে এসেছি। তাহলে 3 অঙ্ক হলো। 4 অঙ্ক বলতে 3 বন্ধু 5,000, 6,000, 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি কারবার শুরু করেছে। 1,800 টাকা লোকসান হয়েছে মূলধন দেওয়ার জন্য। মূলধন ঠিক রাখার জন্য ঠিক করলো যে লোকসানটা তারা নিজেরা দিয়ে দেবে। তাহলে কাকে কত দিতে হবে, 1,800 টাকা কে কত ভাগ হবে লোকসান সেটাই একই অঙ্ক। 5 অঙ্কটা আমরা যেটা অনেক চুক্তি করার কথা বলেছি যে সবসময় সবটাই মূলধনের অনুপাতে ভাগ হবে এমনটা হওয়া উচিত নয়,
সেক্ষেত্রে একটা কারবার চালাতে গেলে অনেক কাজের ব্যাপার আছে, সেই কাজটা মিলাই তো মোটামুটি কি কত টাকা দিচ্ছে সেভাবে হয় না, সবাই সমান সমানই কাজ করবে। তাহলে সেই ক্ষেত্রে সেই বিষয়টাকে মাথায় রাখা উচিত। প্রথম ভাবে একজনরা চুক্তি করেছে সেই ধরনের একটা অঙ্ক আমরা সমাধান করি। পাঁচে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে ৬৫০০ টাকা, ৫২০০ টাকা এবং ৯১০০ টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করল। ঠিক ১ বছর পর ১৪,৪০০ টাকা লাভ। ওই লাভের ২/৩ অংশ, ওই যে বললাম একটা ব্যবসা চালিয়েছে তার ২/৩ অংশ তারা করেছে কি, যে সমান ভাগে ভাগ করেছে, সমান ভাগে ভাগ করেছে। যে আমরা সবাই কাজ তো সমান করছি, তাহলে আমরা সমান ভাবে ওই ২/৩ অংশ ভাগ করব। এটা প্রথমেই চুক্তি হয়েছে। বাকি যেটা থাকবে সেইটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এতে কি কত লভ্যাংশ পেল সেটা আমরা হিসাব করে দেখি। তাহলে প্রথমে দেখি মোট লাভে ২/৩ অংশ, সেটা না ১৪,৪০০ মোট, তাকে ২/৩ দিয়ে গুণ, এত টাকা ৩ ৪ ১২ ৩ ৮ ২৪, তাহলে ৯,৬০০ টাকা ৩ গুণ। এটা ছিল দীপু, রাবেয়া ও মেঘা তিনজনে ভাগ করে দিচ্ছে সমান ৯,৬০০ টাকা। তাহলে অতএব সমান অংশ হিসাবে প্রত্যেকে লভ্যাংশ পায় ৯,৬০০ ভাজিত ৩ তো টাকা, তাহলে ৩ থেকে ৯ ৩ ৩২০০ টাকা করে কিন্তু তারা পেয়ে যাচ্ছে সমান অংশ হিসেবে, এবং ৯,৬০০ টাকার ভাগ কিন্তু হয়ে গেছে। এরপর বাকি যেটা রইল ১৪,৪০০ থেকে ৯,৬০০ বাদ দিলে যেটা পড়ে গেল সেইটা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে অতএব মূলধনের অনুপাতে ভাগ হবে কত টাকা, না ১৪,৪০০ যুক্ত ৯,৬০০ টাকা সমান ০০৮ 10 লেখা ৪৮০০ টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে মূলধনের অনুপাতটা দেখি তিনজনের দীপু, রাবেয়া ও মেঘা মূলধনের অনুপাত কত, না ৬৫০০ টাকা ইন্টু ৫,২০০ ইন্টু ৯,১০০। প্রথমে দুটো শূন্য বাদ দিবি, তাহলে ৬৫, ৫২, ৯১ সবগুলো গেল ১৩ গুণিতক। তাহলে ১৩ ৫ ৬৫, ১৩ ৪ ৫২, ১৩ ৭ ১১। তাহলে মূলধনের অনুপাতে লভ্যাংশকে ভাগ করার জন্য কি করতে হবে, আমাদের ভাগাকারকে গুণ করতে হবে। তাহলে কি দরকার, না এদের যে অনুপাত মোট যে অনুপাতে কতগুলো সমষ্টি সেটা বের করতে হবে। তাহলে অনুপাতে পদ তিনটির সমষ্টি
সমান 5 যুক্ত 4 যুক্ত 7 আমাদের তাহলে 9 এর সাথে 16। তাহলে অনুপাতে যে মূলধনের অনুপাতে কে কত লভ্যাংশ পাচ্ছে সেটা আমরা বের করব। অতএব মূলধনের অনুপাতে ভিপু লভ্যাংশ পায় কত না 4800 ইনটু 5/16 টাকা 16 3 48 300 সমান 1500 টাকা। মূলধনের অনুপাতে রাবেয়া লভ্যাংশ পায় 4800 ইনটু 4/16 টাকা 4 × 1200 টাকা। আর মূলধনের অনুপাতে মেঘা লভ্যাংশ পায় 4800 ইনটু 7/16 2100 টাকা 2100 টাকা। এখন দেখো এরা দুবার লভ্যাংশ পেয়েছে, একবার সমান অংশ হিসেবে পেয়েছে প্রত্যেকে 3200 টাকা, আর মূলধনের জন্য তিনজনের তিন রকম মূলধন ছিল, তাদের জন্য তিন রকম লভ্যাংশ পেয়েছে। দীপু 1500 টাকা পেয়েছে, রাবেয়া 1200 টাকা পেয়েছে, মেঘা 2100 টাকা পেয়েছে। তাহলে শেষমেশ কার কত লভ্যাংশ করবে? তার মানে প্রত্যেকের ক্ষেত্রে 3200 প্লাস মূলধনের অনুপাতে যেটা পেয়েছে সেটা। তাহলে অতএব দীপু মোট লভ্যাংশ পায় কত না 3200 টাকা পেয়েছিল সমান অংশ প্লাস 1500 পেয়েছিল যোগ করে হচ্ছে 4700 টাকা। রাবেয়া মোট লভ্যাংশ পায় 3200 পেয়েছিল সমান অংশ, 1200 পেয়েছিল মূলধনের জন্য, তাহলে 4400। আর মেঘা 3200 পেয়েছিল সমান অংশ হিসেবে, আর 2100 পেয়েছিল মূলধনের জন্য, সেটা হলো 5300। এই হলো তাহলে সমান অংশ হিসেবে এবং মূলধনের অনুপাতে দুটোকে মিলিয়ে প্রত্যেকের লভ্যাংশের পরিমাণ। আমরা বলেছি কি যে আমাদের যে অঙ্কের ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন থাকবে কি কাজে জানার জন্য আমরা রাফে একটু এই তিনটে মূলধনের মানে আমাদের লভ্যাংশের পরিমাণগুলো শেষ বেড়েগুলি সেগুলো একটু যোগ করে 0 0 4 করে 7 7 চলছে, হাতে রইল 1 6 10 হাজারে 14400 টাকায় মোট লাভের পরিমাণটা কিন্তু বলা আছে। তার মানে আমরা অনেক রকম ক্যালকুলেশন করে কিন্তু এই তিনটেতে এসেছি, আসার পরে দেখছি আমাদের সেই মোট পরিমাণটা কিন্তু 14400 আসছে। এটা থেকে আমরা কিন্তু কনফার্ম হতে পারবো যে আমাদের ক্যালকুলেশনগুলো মানে কি করেছে। এটা আমি পরীক্ষার হলের জন্য বলি, পরীক্ষার হলে গিয়ে একটু চিন্তা থাকে যে আমার অঙ্কটা ঠিক হলো কি, পাশের জনের সাথে মিলিয়ে নিতে ইচ্ছে করে, সেটা না করে নিজে নিজে কিন্তু এটা বুঝে নেওয়া যায়। তাহলে 5 টাকায় আমরা সমস্যাটা সমাধান করতে পারলাম যে যখন মূলধনের অনুপাতে শুধুমাত্র লাভটাকে ভাগ না করে
তার একটা অংশ সমান অংশ ভাগ করলাম আর একটা অংশ লাভ মূলধনের অনুপাতে ভাগ করলাম, তাতে লভ্যাংশের পরিমাণটা কত হবে সেটা কিভাবে বের করা যায় সেটা আমরা বের করতে পারলাম। তোমরা এই 6, 7 এইগুলো সবগুলোই তোমরা নিজেরাই করতে পারবে। আমি 6, 7, 8 এগুলোতে যাচ্ছি না, তোমরা এগুলো সবগুলোই নিজেরা বাড়িতে চেষ্টা করো, নিশ্চিত সেটা তোমরা সমাধান করতে পারবে। আমি এখন চলে আসছি যেটা মিশ্র অংশীদারি কারবার, সেই যে বিষয়টা ছিল মানে এখানে সময়টার মাঝে যে কোনো সময় মূলধনের পরিমাণ একদিনে বদলে যাওয়ার ব্যাপার, সেই ব্যাপারটা নিয়ে যে সমস্যা সেটার সমাধান একটা আমরা এখন করব। আমরা তাহলে চলে আসছি আমাদের পাঠ্য বই 9 তারিখ যে সমস্যাটা আছে, বছরের প্রথমে 9 তারিখ বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 ও 30,000 টাকা নিয়ে মূল একটি ব্যবসা শুরু করে। তার মানে প্রদীপবাবু বছরের প্রথমে মূলধন দিয়েছে 24,000, আমিনা বিবি দিয়েছে 30,000। 5 মাস পর প্রদীপবাবু আরো 4,000 টাকা মূলধন দেন। প্রদীপবাবু দেখেছে 24,000 ও 30,000 টাকা মূলধন এমনি খুব কম দেওয়া হয়েছে, আমি আরেকটু মূলধন আরো 4,000 5 মাস পর দিব। তার মানে প্রথম 5 মাস কিন্তু 24,000, তারপর বছরটা শেষ হতে আরো 7 মাস যখন ছিল তখন 4,000 টাকা দিয়েছে। আর আমিনা বিবি বছরের প্রথমে যে 30,000 দিয়েছিল সেইটাতেই ফিক্সড রেটে দিয়েছে, সে চেঞ্জ করে। এই ক্ষেত্রে যদি 27,716 টাকা লাভ হয় তাহলে কি কত লভ্যাংশ পাবো? তাহলে আমরা বলেছি এই ক্ষেত্রে আমাদেরকে 1 মাস হিসাবে মূলধনটা বের করতে হবে। তাহলে 1 মাস হিসাবে প্রদীপ বাবু মূলধন বলেছি কি প্রথম 5 মাস 24,000 ছিল, কোনো গন্ডগোল থাকে না, মানে একইভাবেই চলছে। 5 ইনটু 24,000 প্লাস বছরটা শেষ হতে আরো 7 মাস আছে, তাহলে 7, তখন 24,000 এর সঙ্গে আরো 4,000 মূলধন বাড়িয়ে এত টাকা, তাহলে 24 + 120, 24 আর 28,000, 28,000 ইনটু 7, 8 7 56, 7 × 14 19, 1,96,000 টাকা। যোগ করে কত পাচ্ছি? 0 0 0 6 1 9 2 11 1 3,16,000 টাকা 1 মাস হিসাবে। 1 মাস হিসাবে যদি মূলধন ধরা হয় প্রদীপবাবুর মূলধন ধরা হবে 3,16,000 টাকা। আর 1 মাস হিসাবে আমিনা বিবি মূলধন তো প্রথম থেকে শেষ পর্যন্ত 30,000 দিয়ে রেখেছিল, তাহলে 12 ইনটু 30,000, তাহলে 12 × 36, 3,60,000। দেখো যদিও আমিনা বিবি মূলধনটা মানে কোনো পরিবর্তন করেনি, কিন্তু যেহেতু প্রদীপবাবুর মূলধনটা আমরা মাস হিসেবে করে নিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে আমিনা বিবিটাও কিন্তু মাস হিসাবেই মূলধন করতে হবে, তা না হলে
সেই ক্ষেত্রে আমরা মূলধনের অনুপাতটা বের করতে পারবো না। তো অতএব এখন প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত কত না 3,16,000 ইনটু 3,60,000 তাহলে 316 ইনটু 360 4 দিয়ে ভাগ 4 7 28 4 9 36 4 9 36 89 ইনটু 90 তাহলে এবার আনুপাতিক ভাগাকার কি করতে হয় তাহলে অনুপাতের পদ দুটির সমষ্টি 79 প্লাস 90 সমান 169 অতএব প্রদীপ বাবু লভ্যাংশ মান কত হবে না মোট লাভ কত ছিল মোট লাভ ছিল 27,716 টাকা 27,716 ইনটু আনুপাতিক ভাগ কাটতে হবে 79/169 টাকা সবথেকে ভালো কাজ হচ্ছে 27,716 কে 169 দিয়ে ভাগ করবে 1 দিয়ে যাচ্ছে তাহলে 169 9 কে বলে 17 8 দিকে আমরা 101 1 16 6 96 6 6 9 54 6 6 36 41 6 के 6 তাহলে 10 4 এর মধ্যে 11 7 দিতে লেখা গেল 2 6 নিতে 6 নিতে 9 4 36 হাতে 3 4 6 24 27 তাহলে 164 এটা কেটে দিলাম 164 এবার 164 কে 79 দিয়ে ভাগ 9 4 36 9 6 54 57 9 1 9 5 14 9 4 36 9 6 54 57 9 1 9 7 4 28 7 6 42 44 7 আর 4 1 6 7 5 4 4 8 के 9 11 के 2 1 তার মানে হয়ে গেল 12,900 56 টাকা আর আমিনা বিবির লভ্যাংশ পান কত না 27,716 ইনটু 90/169 164 তাহলে এক্ষেত্রে কোনটা সহজ 9 4 36 হাতে 3 9 6 54 57 হাতে 5 9 1 9 হাতে 14 তাহলে 14,760 টাকা এটা একটু যোগ করে দেখে নেব আমরা 6 দিকে 6 আর 5 11 1 হাতে রইল 1 10 আর 7 17 7 হাতে 1 6 12,956 টাকা 14,760 টাকা এই হলো দুজনের লভ্যাংশ তাহলে বছরের মাঝে প্রদীপবাবু আরো 4,000 টাকা দেওয়ার জন্য আমরা কিন্তু মূলধনের অনুপাতটা 24,000 থেকে 30,000 করতে পারলাম না
তার জন্য আমাদেরকে এক মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন কত, এক মাস হিসাবে আমিনা বিবির মূলধন কত, সেটা কিন্তু প্রথমে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর আমরা দুজনের মূলধনের অনুপাতটা বের করতে পারলাম। বের করে নিয়ে তারপরে আনুপাতিক ভাগাকারকে যোগ করে মোট লাভটাকে আনুপাতিক ভাগাকারকে যোগ করার পর আমরা আর কত লভ্যাংশ সেটা বের করতে পারলাম। এই হলো মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই বিষয়টা মাথায় রেখে করতে হবে। এবার 10 এর দেখো কি বলেছে, নিয়ামক চাচা ও পরবী দিদি 30,000 ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা শুরু করে, কিন্তু 6 মাস পরে নিয়ামক চাচা আরো 40,000 টাকা লগ্নি করে, কিন্তু পরবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ তাহলে কে কত লভ্যাংশ পাবে? খুব সহজেই বোঝা যাচ্ছে যে কি করব আমরা। একই রকম ভাবে এক মাস হিসাবে নিয়ামক চাচার লভ্যাংশ কত, এই নিয়ামক চাচার মূলধন কত সেটা বের করব। যেমন প্রথম 6 মাস ছিল 30,000 টাকা, সেক্ষেত্রে হবে নিয়ামক চাচার এক মাস হিসাবে নিয়ামক চাচার মূলধন 6 × 30,000 আর বলবে 6 মাস প্লাস 6 × 30,000 এর সঙ্গে 40,000 যোগ, মানে 6 × 70,000। যে দুটোর মোট যা হবে সেটা হচ্ছে এক মাস হিসেবে মূলধন। আর পরবী দিদি প্রথম 6 মাস হচ্ছে 50,000, পরের 6 মাস 50,000 মাইনাস 10,000 মানে 40,000। এইভাবে আমরা দুজনের এক মাস হিসেবে মূলধনটা বের করব। বের করার পর একই রকম ভাবে অনুপাতে কত সমষ্টি বের করব, কি কত লভ্যাংশ পান তা বের করব। তাহলে 10 এর উত্তর একই ভাবেই আমাদের। 11টা বলছে শ্রীকান্ত সৈফুদ্দিন, 11টা বলছে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 এবং 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকে। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দেন। তো শ্রীকান্ত সৈফুদ্দিন তখন দেখেছে বছরের মাঝে 81,000 টাকাটা আমাদের কিছু কাজে লাগবে, আমরা তো বাস কিনে নিয়েছি, আমাদের বাস চলছে। তাহলে সেই 81,000 টাকাটা তখন শ্রীকান্ত সৈফুদ্দিন তাদের যে মূলধনের অনুপাত নিজেদের যে যেমন বিনিয়োগ করেছিল সেই মূলধনের অনুপাতে নিজেরা ভাগ করে নেবে। ভাগ করে নেওয়ার পর তাহলে বছরের শেষে যদি 39,150 টাকা লাভ হয় তাহলে সেই লাভ থেকে কে কত লভ্যাংশ পাবে সেটা হিসাব করবে। একটু বড় সড়ো হিসাব হবে, কিন্তু সেটা কিন্তু এই সমস্যাটি বেশ ভালো। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে যখন পিটার 81,000 টাকা দেবে সেই সময় ভাগটা কি কত, মানে ওই সৈফুদ্দিন আর শ্রীকান্ত কে কত ভাগ পাবে সেটা বের করবে। তার মানে ওদের সৈফুদ্দিন এবং শ্রীকান্ত 11, সৈফুদ্দিন আর শ্রীকান্ত মূলধনের অনুপাতটা বের করে নেবে। প্রথমে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত 2,40,000 × 3 লক্ষ। কারণ 4টে শূন্য বাদ দিলে 24/30, মানে 6 টি বাদ করলে 6 × 4 = 30, 6 × 5 = 30, 4:5। এই 4:5 এই অনুপাতে ওরা পিটারের দেওয়া যে 81,000 টাকা সেই টাকাটা ভাগ করবে।
তাহলে অনুপাতের পদ তিনটির সমষ্টি 4 যুক্ত 5 সমান 9। অতএব ৮১,০০০ টাকা থেকে ৮১,০০০ টাকা কোথা থেকে পেল না পিটার যেটা 4 মাস পর দিয়েছিল সেই টাকা ৮১,০০০ টাকা থেকে শ্রীকান্ত পান ৮১,০০০ ইন্টু 4/9 টাকা ৯ ৯ 81 ৯ ৯টা ৩৬,০০০ টাকা শ্রীকান্ত পাচ্ছে। আর ৮১,০০০ টাকা থেকে সৈকত পান ৮১,০০০ ইন্টু 5/9 ৪৫,০০০ টাকা। তার মানে 4 মাস পর থেকে শ্রীকান্ত আর সৈকতের মূলধন কিন্তু কিছুটা করে কমে যাবে, 2,40,০০০ আর 3,00,000 থাকবে। আর 4 মাস পর থেকে পিটার মূলধন দিয়ে ধরা সে এই ব্যবসাতে অংশগ্রহণ করছে। তাহলে এখন 1 মাস হিসাবে শ্রীকান্ত মূলধন কত না প্রথম 4 মাস পরে তো পিটার টাকাটা দিয়েছিল, তাহলে প্রথম 4 মাস 4 ইনটু 2,40,০০০ যুক্ত বছর শেষ হতে আর কত মাস আছে না 12 মাস থেকে 4 মাস বাদ চলে গেছে, তাহলে 8 মাস 8 ইনটু 36,০০০ পেয়ে গেছে ফেরত, তাহলে 2,40,০০০ থেকে 36,০০০ বাদ চলে যাবে মানে 2,04,০০০ টাকা। আমি আর ভিডিওটা করে একবারে লিখে দিলাম 2,04,০০০ টাকা সমান 24টা 96 9,60,০০০ 8,4,32 টাকা সমান 0,0,0,2 3 আর 6 9 9 আর 6 15 5 25,92,000 টাকা শ্রীকান্ত 1 মাস হিসাবে। আর 1 মাস হিসাবে সৈকতের মূলধন কত? সৈকতের 4 মাস ছিল 2 লক্ষ টাকা প্লাস 8 মাস ছিল 45,০০০ কম 2,55,০০০ তাহলে 4 থেকে 12 লক্ষ। आठ 40 8 40 তাহলে 44 8 গুণে 16 32,40,000 টাকা। আর 1 মাস হিসাবে পিটারের মূলধন পিটার কিন্তু সারা বছর এই ব্যবসার সাথে যুক্ত ছিল না, সে যুক্ত ছিল কতদিন না 8 মাস। প্রথম 4 মাস সে ব্যবসা ছিলই, তবে সে 8 মাস 81,000 টাকা দিয়েছে। তাহলে 8 × 8 8 × 64
এই হলো এক মাস হিসেবে প্রত্যেকের মূলধন। এরপর আর কিছু নেই, এদের মূলধনের অনুপাত বের করতে হবে, আনুপাতিক ভাগার দিয়ে গুণ করতে হবে। তাহলে তিনজনের মূলধনের অনুপাত কত কত হলো? 25,92,000 32,40,000 6,48,000। তিনটে করে শূন্য কোথায় বাদ দিচ্ছি? 25,92 32,40 6 কে ভাগ করছি, 6 4 24, 6 3 18, 6 2 12, 6 5 30, 6 4 24 0, 6 1 6 0, 6 8 48। আবার 6 কে ভাগ করছি, 6 7 42, 6 2 12, 6 9 সমান 6 1 6, 6 8 48। 18 দিয়ে ভাগ করছি, 18 4 72, 18 5 90 রাখতে হবে। তাহলে অনুপাতের পদ্ধতি সমষ্টি, অনুপাতের পদ তিনটির সমষ্টি 4 যুক্ত 5 যুক্ত 1 সমান 10। তাহলে বলতে কি শ্রীকান্ত কত লভ্যাংশ পেল? অতএব শ্রীকান্ত লভ্যাংশ পান। মোট লাভ কত হয়েছিল? 39,150 টাকা। 39,150 ইন্টু 4/10 টাকা। 4 5 20, 4 1 4 2 6, 4 9 36, 4 3 12 15। সৈফুদ্দিন 39,150 ইন্টু 5/10 সমান 5 5 25, 5 1 5 2 7, 5 9 45, 4 5 2 15 19, 19,575। আর শেষে হলো পিটার। পিটার লভ্যাংশ পান 39,150 ইন্টু 1/10 টাকা, মানে 3,915 টাকা। তাহলে আমরা এইখান থেকে কিন্তু এই কত লভ্যাংশ পাচ্ছি সেটাও কিন্তু আমরা সহজে বের করে দিতে পারবো। তাহলে আমরা কি করলাম আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আমরা করেছি, মনে করে দেখো, প্রথমে আমরা করেছি যে পিটার যখন 81,000 টাকা ফেরত দেবে, 81,000 টাকা মূলধনটা বিনিয়োগ করবে, তখন সেই পিটারের 81,000 টাকাটা শ্রীকান্ত আর সৈফুদ্দিন নিজেদের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে প্রথমে ওদের মূলধনের অনুপাতটা আমরা বের করেছি, শ্রীকান্ত এবং সৈফুদ্দিন। সেটা এসেছিল কত না 4:5। সেই 4:5 অনুপাতে সেটা 36,000 আর 45,000 ভাগ হয়ে গেল 4 মাস পরে। এরপরে আমরা আসছি যে 1 মাস হিসেবে তাহলে কার কত মূলধন। শ্রীকান্ত বছরের প্রথমে 2,40,000 টাকা দিয়েছিল, 4 মাস পরে 36,000 টাকা ফেরত নিয়ে নিয়েছিল, মানে 2,40,000 থেকে 36,000 বাদ দিলে 2,04,000 শেষ 8 মাসের মধ্যে। তাহলে সেই হিসেবে আমরা 1 মাস হিসাবে শ্রীকান্ত মূলধন বের করতে পেরেছি। সৈফুদ্দিনের মূলধন কত না প্রথম 4 মাস 3 লাখ টাকা, পরের 8 মাস যখন পিটার চলছিল তখন
থেকে 45,000 ফেরত পেয়ে গেছে, তাহলে 2,55,000, 8 ইন্টু 2,55,000, 4 গুণিত 2,00,000 যুক্ত 8 গুণিত 2,55,000। এই গেল সৈফুদ্দিনের মূলধন এক মাস। আর পিটারের মূলধন কত? পিটার কিন্তু সারা বছরটা মানে 12 মাস কিন্তু যোগ দেয়নি, সে যোগ দিয়েছে 8 মাস। সেই 8 মাস হিসাবে পিটারের মূলধনটা এক মাস হিসাবে পিটারের মূলধনটা হচ্ছে 8 ইনটু 81,000 টাকা। তিনজনের আমরা মূলধন পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পর আমরা তিনজনের মূলধনের অনুপাত বের করছি, 4 ইনটু 50 হয়ে গেছে। এরপরে 39,150 টাকা করেছে লাভ। সেই লাভ অনুযায়ী যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রীকান্ত মূলধন 15,660 টাকা, সৈফুদ্দিনের লভ্যাংশ, শ্রীকান্তের লভ্যাংশ হচ্ছে 15,660 টাকা, সৈফুদ্দিনের লভ্যাংশ হচ্ছে 19,575 টাকা। পিটার কম টাকাও দিয়েছে, কম সময়ও টাকা বিনিয়োগ হয়েছে, সে পেয়েছে 3,915 টাকা। একই রকম ভাবে তোমরা এই তিনটে লাভ করে দেখবে 39,150 আসছে। যদি আসে তাহলে মোটামুটি তোমরা সন্তুষ্ট হতে পারবে যে হ্যাঁ আমাদের ক্যালকুলেশন পার্ট তোমরা ঠিকই আছে। তাহলে আমরা বিভিন্ন ধরনের আমরা পেলাম যে শুধু মূলধনের অনুপাতে যদি লভ্যাংশ বের করতে আমরা কিভাবে বের করব, আমাদের সরল অংশীদারি কারবারে লোকসান হলে কিভাবে বের করতে হয় সেই নিয়ে আমরা আলোচনা করলাম যে শুধুমাত্র মূলধনের অনুপাতে ভাগ না করে যদি কিছুটা অংশ কাজের জন্য সমানুপাতে ভাগ হয় বা যদি কিছু অনুপাত বলেও দেওয়া হয় সেই ক্ষেত্রেও, এবং কিছুটা মূলধনের অনুপাতে ভাগ হলে সেই ক্ষেত্রে কিভাবে ভাগ হয় সেটাও পেয়েছি। বা মিশ্র অংশীদারি কারবার, যেটা মানে বছরের মাঝেতে মূলধনের পরিবর্তন হলে সেই ক্ষেত্রে আমাদের লভ্যাংশ ভাগের হিসেবের বিষয়টি, সেটা নিয়েও আমরা আলোচনা করলাম এবং বিভিন্ন ধরনের সমস্যা আমরা সমাধান করে দেখালাম। তাহলে এগুলো থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ধরনের অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করা যায়। তোমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলি বাকি রইল সেই অঙ্কগুলি তোমরা কিন্তু করতে রেখে চলবে। প্রত্যেকটি অঙ্ক ধরে ধরে তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো। তাহলে আজকে আমার যে আলোচনা সেই আলোচনা আমি এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।